আজ আমরা জানবো ক্রস সেকশনাল রিসার্চ কাকে বলে। দেখো, এটা একটা হচ্ছে অবজারভেশনাল রিসার্চ, মানে এখানে কিন্তু বেশিরভাগ পর্যবেক্ষণের উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেইভাবেই কিন্তু এই রিসার্চটা করা হয়। আর এক্ষেত্রে ডেটা কালেক্টেড করা হয় কি ইন আ সিঙ্গেল পয়েন্ট অফ টাইম, মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে এই ডেটাটা কালেক্ট করা হয়। এমন নয় যে অনেক দিন ধরে কালেক্ট করা হবে, এটা একটা নির্দিষ্ট সময়ই কালেক্ট করা হবে। প্রোভাইড স্ন্যাপশট, এটা প্রোভাইড করে বা প্রদান করে কি স্ন্যাপশট, মানে হচ্ছে একটা সেই মুহূর্তে একটা কি সিচুয়েশন, মানে কোনো একটা সিচুয়েশনের সেই মুহূর্তে একটা ছবি, যেরকম ধরো সেটা পপুলেশনের ছবি হতে পারে কিংবা সেই পপুলেশনের কোনো একটা মুভমেন্টের হতে পারে, মানে পার্টিকুলার কোনো একটা মোমেন্টের, মানে যে জিনিসের উপর তুমি রিসার্চটা করতে যাচ্ছ শুধুমাত্র সেই একটা মোমেন্টের যেই পুরো বিষয়টা যদি একটা সময়ের মধ্যে ডেটাটা কালেক্ট করা যায় তাহলে সেটাকে বলা হচ্ছে ক্রস সেকশনাল রিসার্চ। আচ্ছা, এক্ষেত্রে কি হয়, ডাজন্ট ফলো পার্টিসিপেন্ট ওভার টাইম। একটু আগে বললাম যে অনেক দিন থেকে পার্টিসিপেন্টদের বা যাদের থেকে ডেটা নেবো তাদের অনেক দিন থেকে তাদের থেকে নিতে হবে না, তাদের যে কোনো একটা টাইমে গিয়ে আমার যেটা প্রয়োজনীয় ডেটা সেটা আমি কালেক্ট করতে পারবো। আর এক্ষেত্রে কি ইউজফুল টু কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস, এক্ষেত্রে কি মানে আলাদা আলাদা গ্রুপের সঙ্গে কিন্তু এটা কম্পেয়ার করার ক্ষেত্রে খুব ভালো, মানে এটা ব্যবহার করা যায়। যেমন ধরো একটা উদাহরণ যদি দেখি যে রিডিং হ্যাবিটস, যদি দেখি যে বাচ্চাদের রিডিং হ্যাবিটস কেমন, ধরো 5 এর বাচ্চাদের রিডিং হ্যাবিটস কেমন, কিংবা 6 এর কেমন, 7 এর কেমন, কিংবা কলেজের কেমন, এরকম যদি আমি জানতে চাই যে ধরো ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত রিডিং হ্যাবিট কেমন, এক্ষেত্রে আমি কি করব, শুধুমাত্র মানে 5 দের নেব, তারপরে অনেক দিন বসে বসে তারা কবে 12 পর্যন্ত উঠবে সেই পর্যন্ত আমি ডেটা কালেক্ট করতে থাকবো, এরকম কিন্তু না। এক্ষেত্রে ডেটাটা কালেক্ট করা হয় যে 5 এর কিছু বাচ্চা নিলাম, 6 এর কিছু বাচ্চা নিলাম, 7 এর কিছু, এরকম করতে করতে 12 পর্যন্ত বাচ্চাদের কি রিডিং হ্যাবিটসটা নিলে তাদের মধ্যে ধরো আমরা একটু আগে দেখলাম যে মানে কম্পেয়ার করতে পারবো, বা তাদের যদি শুধুই জানতে চাই যে রিডিং হ্যাবিটসটা কি সেটাও আমরা জানতে পারছি। কিংবা ধরো একটা উদাহরণ যে ওবেসিটি লেভেল, ওবেসিটি লেভেল মানে মানুষের যে ধরো মোটা হয়ে যাওয়ার যে স্তরটা, এবার আমি যদি বুঝতে চাই যে ওবেসিটি লেভেলটা কার মধ্যে কিরকম আছে, এক্ষেত্রে কিন্তু আমরা এরকম দেখবো না কোনো একটা পার্টিকুলার এজ গ্রুপ কতদিনে সে মোটা হবে তারপরে আমি সেই লেভেলটা দেখতে যাবো, এরকম না। আমরা সেই বিভিন্ন এজের লোকেদের নেব এবং তাদের আলাদা আলাদা করে তাদের ওবেসিটি লেভেলটা দেখবো। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, একবারে গিয়েই কিন্তু আমরা বিভিন্ন এজের যে সমস্ত লোকেরা আছে তাদের থেকে কিন্তু আমরা ওবেসিটি লেভেলটা নিতে পারি। তাহলে একবারে যদি আমরা কোনো ডেটাটা কালেক্ট করি এবং তার বেসিসে যদি আমরা কম্পেয়ার করি বা ডেসক্রাইব করি সেই যে ডেটাগুলো আমরা তুলি, সেটাই হচ্ছে ক্রস সেকশনাল রিসার্চ। দেখো, এবার দেখে নিই যে কিছু তার ক্যারেক্টারিস্টিক্স কি, মানে কি কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা তাকে ক্রস সেকশনাল রিসার্চ বলতে পারবো। দেখো, এখানে বলছে যে ডেটা কালেকশন অ্যাট ওয়ান টাইম, মানে একটা টাইমে কিন্তু ডেটাটা কালেকশন করা হয়। তারপর কি অবজারভেশনাল নেচার, একটু আগে দেখেছি যেটা পর্যবেক্ষণের বেসিসে কিন্তু নেওয়া হয়। আর এক্ষেত্রে কম্পারিজন অফ গ্রুপ, আগেই আমরা দেখেছি যে দুটো গ্রুপের মধ্যে যদি আমরা কম্পারিজন করতে যাই তাহলে এই ধরনের রিসার্চ কিন্তু খুব কাজে লাগে। আর কি লার্জ পপুলেশন কভারেজ, এক্ষেত্রে অনেকটা পপুলেশন বা অনেক রেসপন্ডেন্টের থেকে কিন্তু আমরা ডেটাটা কালেক্ট করতে পারি। তার কারণ হচ্ছে যে এক্ষেত্রে একবারেই কিন্তু অনেক লোকের থেকে ডেটা কালেক্ট করা যায়, এমন না যে অনেক দিন ধরে একই গ্রুপদের উপর আমরা ডেটা কালেক্ট করছি, সেরকম নয়। যেহেতু সেই জন্য আমরা কি একসময় অনেক এজের অনেক লোকের থেকে কিন্তু ডেটাটা কালেক্ট করতে পারি। আর এক্ষেত্রে কুইক, কুইক মানে কেন, একবারই আমরা যেহেতু ডেটাটা কালেক্ট করছি তাই জন্য এই যে রিসার্চটা পুরোটাই কিন্তু একটা কুইক প্রসেস। আর কি এই কুইক হয় বলে কি হয়, সেভ হয় আমাদের টাইম, আমাদের মানি সেভ হয়, আমাদের এনার্জি সেভ হয়। এইসব যেহেতু অনেক, যদি আমরা লংজিটিউডিনাল রিসার্চ করতাম সেক্ষেত্রে কি আমাদের অনেকবার ডেটাটা কালেক্ট করতে হতো, সেক্ষেত্রে আমাদের টাইম মানি এনার্জি বেশি ক্ষয় হতো, এক্ষেত্রে সেটা হয় না। আর কি এটা স্ন্যাপশট অ্যাপ্রোচ, মানে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট ছবি এই রিসার্চের মাধ্যমে উঠে আসে। আরেকটা কি, এটা নো ম্যানিপুলেশন, এক্ষেত্রে কিন্তু কোনো ম্যানিপুলেশনের মাধ্যমে, যেটা কিনা আমরা দেখতে পাই যে যদি এক্সপেরিমেন্টাল রিসার্চ করে যে একটা সেট আপ করে নেওয়া হবে, তারপর সেখানে আমাদের মানে একটা কন্ট্রোল গ্রুপ করা হবে, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ করা হবে, এইভাবে করে রিসার্চটা চালনা করা হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো মানে ক্রস সেকশনাল রিসার্চের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এরকম ম্যানিপুলেশন ব্যাপারটা নেই, যা কিনা দেখা যাচ্ছে তার উপরেই কিন্তু আমাদের ডেটাটা কালেক্ট করা হয়। দেখো, এবার দেখে নিই যে এই যে ক্রস সেকশনাল রিসার্চ এর কি অবজেক্টিভস গুলো কি আছে, মানে এর উদ্দেশ্যটা কি, কি জন্য আমরা ক্রস সেকশনাল রিসার্চটা করবো। দেখো, এখানে প্রথমেই বলছে যে টু স্টাডি দ্য কারেন্ট স্ট্যাটাস অফ এ ফেনোমেনা, কোনো একটা ঘটনার কারেন্ট বা মানে সেই সময়কার যে স্ট্যাটাসটা বা যে অবস্থাটা রয়েছে সেটা দেখাই হচ্ছে এই রিসার্চের
মানে উদ্দেশ্য। এছাড়া কি উদ্দেশ্য? টু কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অ্যান্ড ক্যাটাগরিজ। আমরা আগেও দেখলাম যে বিভিন্ন গ্রুপ এবং ক্যাটাগরির মধ্যে যদি কম্পেয়ার করতে চাই তাহলে কিন্তু এই ক্রস সেকশনাল রিসার্চটা খুব বেশি দরকারি হয়। আর এর অন্য আর উদ্দেশ্য কি আছে? টু আইডেন্টিফাই রিলেশনশিপ অ্যামং ভ্যারিয়েবলস। আচ্ছা, শুধুমাত্র যে আমরা ডিফারেন্স দেখবো তা নয়, আমরা যদি রিলেশনশিপ দেখতে যাই বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে তাহলে সেটাও কিন্তু এই ক্রস সেকশনাল রিসার্চের মাধ্যমে দেখা যায়, বা এটাই হচ্ছে ক্রস সেকশনাল রিসার্চের উদ্দেশ্যের মধ্যে পড়ে। আর একটা কি? টু ডিটারমাইন প্রিভালেন্স অর ফ্রিকোয়েন্সি। মানে প্রিভালেন্স মানে কি? একটু আগে বললাম যে কারেন্ট স্ট্যাটাস, মানে হচ্ছে কোনো একটা জিনিস ঘটছে বা কোনো একটা জিনিস যেটা হয়েই চলেছে বা ফ্রিকুয়েন্টলি হয়ে চলেছে, সেই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কি করতে পারবো? এই ক্রস সেকশনাল রিসার্চটা মাধ্যমে দেখতে পারবো। তারপরে কি? টু কালেক্ট ইনফরমেশন ফর প্ল্যানিং অ্যান্ড পলিসি মেকিং। যদি কোনো পলিসি তৈরি করার ক্ষেত্রে হোক বা কোনো প্ল্যানিং করার ক্ষেত্রে কিন্তু এই ক্রস সেকশনাল রিসার্চটা খুব কাজে লাগে, এবং এটাই ওর উদ্দেশ্য। তার কারণ কি? দেখো, যদি আমরা দেখি যে মিড ডে মিল ব্যবস্থাটা স্কুলে কেমন চলছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে একই সময় গিয়ে সমস্ত স্টুডেন্টদের, মানে ধরো 5 থেকে 8 পর্যন্ত সমস্ত স্টুডেন্টদের কি আমরা এক জায়গায় পেয়ে যাব, এবং তাদের থেকে কিন্তু একবারই ডেটা কালেকশনের মাধ্যমে কিন্তু আমরা মানে উপযুক্ত ডেটাগুলো পেয়ে যাব। এর মাধ্যমে কিন্তু পলিসি বা প্ল্যানিং গুলো মানে তৈরি করার ক্ষেত্রে খুব একটা সাহায্য করবে। আর একটা কি? টু জেনারেট হাইপোথিসিস ফর ফিউচার রিসার্চ। এছাড়া হচ্ছে দেখো, এই যে ক্রস সেকশনাল রিসার্চের মাধ্যমে যেই মানে ডিফারেন্ট মানে গ্রুপের মধ্যে যে কম্পেয়ার করলাম কিংবা রিলেশনশিপ দেখলাম, এই যে জিনিসগুলো দেখতে পারা যায়, তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের মানে ভবিষ্যতে যদি কোনো রিসার্চ করা হয় সেক্ষেত্রে হাইপোথিসিস গঠনে কিন্তু এই ক্রস সেকশনাল রিসার্চ কিন্তু সাহায্য করছে। দেখো, ক্রস সেকশনাল রিসার্চের যে বিভিন্ন টাইপ গুলো আমরা এবার দেখবো। প্রথমটা হচ্ছে দেখো ডেসক্রিপটিভ রিসার্চ। মানে ডেসক্রিপটিভ বলতে কি, এক্ষেত্রে কিন্তু ডেসক্রাইব করা হয় কোনো একটা জিনিস বা কোনো একটা ঘটনা। আমরা যেটা রিসার্চ করতে যাচ্ছি সেক্ষেত্রে শুধু কোনো কম্পেয়ার বা কোনো দেখা যাচ্ছে তাদের মধ্যে কোনো রিলেশন, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে চাই না। শুধুই দেখতে চাই যে বর্তমান পরিস্থিতি কি, যে স্টাডি হ্যাবিটসটা স্টুডেন্টদের মধ্যে কি আছে সেটা আমরা যদি দেখতে চাই তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা যে ডেসক্রাইব করবে সেটাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল রিসার্চ। একটা উদাহরণ দেখো, যদি দেখি যে সার্ভে অন ইন্টারনেট ইউজেস অ্যামং স্কুল স্টুডেন্ট, মানে স্কুল স্টুডেন্টদের মধ্যে কেমন ইন্টারনেট তারা ইউজ করছে সেই জিনিসটাই শুধু যদি দেখি তাহলে কিন্তু আমরা ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল রিসার্চ করবো। আর একটা কি? অ্যানালিটিক্যাল রিসার্চ, ক্রস সেকশনাল রিসার্চ। এক্ষেত্রে কি করা হয়? রিলেশনশিপ দেখা হয়। দেখো, একটা উদাহরণ দেখলে বোঝা যাবে যে স্টাডি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্টাডি হ্যাবিট অ্যান্ড দ্য একাডেমিক অ্যাচিভমেন্ট। আমরা যদি দেখতে চাই যে একাডেমিক অ্যাচিভমেন্ট এবং স্টাডি হ্যাবিটের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ক্রস সেকশনাল রিসার্চটা করব। আর একটা কি? কম্পারেটিভ ক্রস সেকশনাল রিসার্চ। এক্ষেত্রে কি করা হয়? কম্পেয়ার করা হয়। দেখো, নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে কম্পারেটিভ মানে কম্পেয়ার করা হবে। কি কম্পেয়ার করা হবে? যেমন দেখো, কম্পেয়ারিং রুরাল এবং অ্যান্ড আরবান স্টুডেন্টস একাডেমিক অ্যাচিভমেন্ট লেভেল। মানে রুরাল এবং আরবান মানে হচ্ছে গ্রামের এবং শহরের যে স্টুডেন্ট আছে তাদের যে একাডেমিক অ্যাচিভমেন্ট আছে তাদের মধ্যে যদি আমরা কম্পেয়ার মানে তুলনা করতে চাই তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্রস সেকশনাল রিসার্চটা হয়। তাহলে আমরা কি দেখলাম? 3 ধরনের ক্রস সেকশনাল রিসার্চ। একটা হচ্ছে ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল রিসার্চ, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ক্রস সেকশনাল রিসার্চ, আর একটা হচ্ছে কম্পারেটিভ ক্রস সেকশনাল রিসার্চ। তো ডেসক্রিপটিভে ডেসক্রাইব করছে, অ্যানালিটিক্যাল রিলেশনশিপ দেখছে, আর কম্পারেটিভে কম্পেয়ার করছে। এবার দেখবো যে ক্রস সেকশনাল রিসার্চের যে স্টেপ গুলো বা পরপর কোন কোন ধাপ ব্যবহার করে আমরা ক্রস সেকশনাল রিসার্চটা করতে পারি। প্রথমটা দেখো বলছে যে আইডেন্টিফিকেশন অফ এ প্রবলেম। যে কোনো রিসার্চ করতে গেলেই কিন্তু এই ধাপটা আমাদের করতে হবে, যে আগে আমাদের প্রবলেমটা দেখতে হবে যে কোন প্রবলেমের উপর আমরা কাজটা করতে চাই। দেখো, এক্ষেত্রে যদি আমরা প্রবলেমটা ধরে নিই যে ইউজ অফ ডিজিটাল লার্নিং অ্যামং সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস, মানে হচ্ছে মাধ্যমিক যে সমস্ত স্টুডেন্ট আছে সেই সমস্ত স্টুডেন্টদের ডিজিটাল লার্নিংটা কেমন হচ্ছে সেই বিষয়ে আমরা মানে দেখতে যাব যে ডিজিটাল লার্নিংটা কতটা ইউজ তারা করছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে ফর্মুলেশন অফ অবজেক্টিভস, মানে আমাদের উদ্দেশ্য গঠন করতে হবে যে কি উদ্দেশ্যে আমরা এই রিসার্চটা করতে চলেছি। এরপরে আমরা কি করব? সিলেকশন অফ স্যাম্পল, মানে কাদের উপর, এই দেখো বললাম যে সেকেন্ডারি স্কুল স্টুডেন্টদের উপর আমরা করব, কিন্তু আমরা কি সমস্ত মানে ধরো পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টদের দেখবো, মানে সেকেন্ডারি স্টুডেন্টদের দেখবো না ভারতের দেখবো না কি একটা জেলার দেখবো? এই যে কোন পার্টিকুলার স্টুডেন্টদের থেকে আমরা ডেটাটা কালেক্ট
করবো সেই স্যাম্পলদের আমার সিলেক্ট করতে হবে। তারপরেরটা কি করতে হবে, প্রিপারেশন অফ টুলস, কোন টুলস বা কোন যন্ত্র, এখানে যন্ত্র বলতে এখানে কোন জিনিস ব্যবহার করে আমরা সেই যে ডেটাগুলো কালেক্ট করবো সেই জিনিসটাকে আমাদের কি করতে হবে, প্রিপেয়ার করতে হবে বা তৈরি করতে হবে। তারপরে কি করতে হবে, আমাদের কালেকশন অফ ডেটা। এবার কি করব, ডেটাটা কালেক্ট করব, মানে টুল তৈরি করা হয়ে গেছে, কাদের থেকে জিনিস আমরা নেব সেটাও ঠিক করা হয়ে গেছে। এবার আসল কাজ কি, ডেটাটা কালেক্ট করা। তারপরে ডেটা যখন কালেক্ট করা হয়ে যাবে তারপরে কি আসবে, অ্যানালিসিস অফ ডেটা। এবার ওই ডেটাটা আমরা কি করব, অ্যানালিসিস করব, বিশ্লেষণ করে দেখবো যে আমাদের ওই যে প্রবলেমে আমরা সিলেক্ট করেছিলাম সেই অনুযায়ী আমাদের ডেটাগুলো কালেক্ট হয়েছে কিনা, এবং সেই অনুযায়ী আমাদের অবজেক্টিভ যা ঠিক করা হয়েছিল সেই অনুযায়ী আমাদের ডেটাটা কথা বলছে কিনা। তারপর আমরা কি করব, সেটা ইন্টারপ্রিটেশন করব। তারপর বর্ণনা দেবো যে হ্যাঁ কোন কোন জিনিসগুলো ঠিক মানে আমাদের অবজেক্টিভ ওয়াইজ হয়েছে আর কোন কোন জিনিসগুলো আমাদের অবজেক্টিভ ওয়াইজ হয়নি। এবং তারপরে কি করব, যে কনক্লুশন করব। তার মানে এই যে স্টেপ গুলো তাহলে কি কি করা হলো, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, তারপর ফর্মুলেশন অফ অবজেক্টিভস, তারপর সিলেকশন অফ স্যাম্পল, তারপর প্রিপারেশন অফ টুলস, তারপরে কালেকশন অফ ডেটা, তারপর হচ্ছে অ্যানালিসিস অফ ডেটা, তারপরে ইন্টারপ্রিটেশন এন্ড কনক্লুশন। এবার দেখেন এই যে রিসার্চটা চালনা করতে গেলে যে মেথড গুলো ব্যবহার করা হয় তার মধ্যে দেখো প্রথমটাই হচ্ছে কি, সার্ভে মেথড। এখানে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম ব্যাপার নেই, মানে এই ধরনের মেথড গুলো আমরা ব্যবহার করতে পারি। প্রথমটা হচ্ছে সার্ভে মেথড, তাছাড়া করা যায় কোশ্চেনিয়ার মেথড, ইন্টারভিউ মেথড ব্যবহার করতে পারি, অবজারভেশন মেথড ব্যবহার করতে পারি, অনলাইন ডেটা কালেকশন মেথড ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে স্ট্রাকচার্ড শিডিউল মডেল আমরা ব্যবহার করতে পারি। এবার দেখেন এই যে ক্রস সেকশনাল রিসার্চটা আমরা করলাম তার গুরুত্বটা কি, কেন আমরা ক্রস সেকশনাল রিসার্চটা করব। তার প্রথম কারণ হচ্ছে এটা হেল্প করে ইন আন্ডারস্ট্যান্ডিং প্রেজেন্ট কন্ডিশন। যদি বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জানতে চাই তাহলে কিন্তু এটা আমাদের সাহায্য করে। এছাড়া কি করে, ইউজফুল ইন এডুকেশনাল প্ল্যানিং, মানে এটা কিন্তু এডুকেশনাল যত প্ল্যানিং হয় সেগুলো কিন্তু আমাদের তৈরি করতে গেলে বা সেগুলো যদি মডিফাই করতে হয় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের এই ক্রস সেকশনাল রিসার্চের রেজাল্টের উপর ভিত্তি করেই হয়। তারপরে কি, সাপোর্ট পলিসি মেকিং এন্ড ডিসিশন মেকিং। এইমাত্র কি বললাম যে আমরা শুধুমাত্র যে প্ল্যানিং করবো তা না, মডিফাইও করবো। তার মানে কি, মডিফাইও করতে পারি বা সাপোর্টও করতে পারি, আবার ডিসিশনও নিতে পারি যে হ্যাঁ কোনো একটা পার্টিকুলার পলিসি থাকবে কি থাকবে না। সেটাও কিন্তু ক্রস সেকশনাল রিসার্চের যে সিদ্ধান্তটা পাওয়া হয় বা তার যে রেজাল্টটা পাওয়া হয় তার মাধ্যমে এটা সাহায্য করে। তাছাড়া কি করে, ডিফাইন সোশ্যাল এন্ড এডুকেশনাল প্রবলেমস। এছাড়া কি, বিভিন্ন সামাজিক এবং শিক্ষাগত যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলোকে সংজ্ঞায়িত করতে কিন্তু এই ক্রস সেকশনাল রিসার্চটা মানে সাহায্য করে। হেল্পস রিসার্চার কম্পেয়ার ভেরিয়াস গ্রুপস। অন্যান্য যে সমস্ত আলাদা আলাদা গ্রুপ গুলো হয়, যেমন ধরো ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ধরো কোনো রুরাল আরবানের মধ্যে কোনো পার্থক্য আছে, মানে বিভিন্ন আলাদা আলাদা জিনিসগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেই জিনিসগুলো দেখার জন্য কিন্তু এই ক্রস সেকশনাল রিসার্চারকে হেল্প করে। তারপর কি, প্রোভাইডস বেসলাইন ডেটা ফর ফার্দার রিসার্চ। এছাড়া কি, এই যে রিসার্চের যে ফলাফলটা তার মাধ্যমে কিন্তু মানে পরবর্তী কোনো রিসার্চ যদি চালনা করতে হয় তার একটা ভিত্তি স্থাপন এটা এই ক্রস সেকশনাল রিসার্চ করে থাকে। এবার দেখি যে এই ক্রস সেকশনাল যে রিসার্চটা তার অ্যাডভান্টেজ গুলো কি কি, মানে কি কি সুবিধাগুলো হয়। দেখো, এটা হচ্ছে টাইম সেভ হয়, টাইম সেভিং, কস্ট ইফেক্টিভ। একটু আগে আমরা বললাম যে যদি একবারে আমরা যেহেতু ডেটাটা কালেক্ট করছি তাই জন্য এর ক্ষেত্রে সময়ও কম লাগে এবং টাকা পয়সাও কম লাগে। আর এটা কি, ইজি টু কন্ডাক্ট, মানে একবারেই যেহেতু করা হচ্ছে সেক্ষেত্রে অনেকটা কন্ডাক্ট করাটাও সুবিধা হয়। তার কারণ কি, এক্ষেত্রে স্যাম্পলকে কিন্তু ধরে রাখতে হচ্ছে না, যার ফলে কি একবার স্যাম্পলের থেকে ডেটাটা কালেক্ট করা হলেই কাজ মিটে গেল। তারপর কি, ইউজফুল ফর লার্জ স্যাম্পলস, মানে অনেক লোকের থেকে যদি ডেটাটা নেওয়া হয় তাহলে কিন্তু ক্রস সেকশনাল রিসার্চটা খুব ভালো। আমরা যদি এখন চাই যে লংজিটিউডিনাল রিসার্চের ক্ষেত্রে অনেক স্যাম্পল নেবো সেক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরে এই লার্জ স্যাম্পলকে টেনে বেড়াতে হবে, কিন্তু ক্রস সেকশনাল রিসার্চের কিন্তু টেনে বেড়ানোর কোনো ব্যাপার নেই, শুধুমাত্র একটা সময় নিলেই যেহেতু ডেটাটা মানে কাজ চলে যাচ্ছে সেই জন্য কিন্তু মানে বারে বারে যদি এক একটা গ্রুপের কাছে যাই তাহলে মানে আলাদা আলাদা গ্রুপের কাছে তাহলে কিন্তু আমরা অনেকগুলো স্যাম্পলের থেকে কি করতে পারবো, ডেটাটা কালেক্ট করতে পারবো। তারপরে কি, মাল্টিপল ভ্যারিয়েবলস, এছাড়া অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে এক্ষেত্রে কাজ করা যায়। আর লো অ্যাট্রিশন, একটু আগে যেটা বললাম যে এখানে টেনে বেড়ানোর কোনো ব্যাপার নেই, রেসপন্ডেন্টদের কিন্তু মানে এই যে ধরে নিয়ে মানে এই বছর থেকে আরেক বছর, আরেক বছর থেকে আরেক বছর, মানে দীর্ঘ যে ডেটা কালেকশনের ব্যাপারটা এখানে থাকে না বলে যে সমস্ত রেসপন্ডেন্টদের থেকে মানে
ডেটাটা কালেক্ট করা হচ্ছে তারা কিন্তু চলে যাওয়ার কোনো ভয় এখানে নেই। অ্যাট্রিশন মানে যে পার্টিসিপেন্ট তাদের চলে যাওয়ার কোনো ভয় এখানে নেই। আর কি হেল্পফুল ইন কম্পারিজন, এছাড়া এক্ষেত্রে কি করছে, কম্পারিজন করতেও কিন্তু সাহায্য করছে বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে। আর কি ইউজফুল ফর হাইপোথেসিস ফরমেশন, আর এর যে রেজাল্ট সেটা কিন্তু পরবর্তী যে কোনো রিসার্চ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে হাইপোথেসিস গঠনে কিন্তু এটা সাহায্য করে, যেটা আমরা একটু আগেও দেখলাম। এবার দেখে নিচ্ছি যে ক্রস সেকশনাল রিসার্চের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি আছে, মানে অসুবিধাগুলো কি। এর প্রধান অসুবিধাটা হচ্ছে ক্যান নট ডিটারমাইন কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। এক্ষেত্রে কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ দেখায় না, রিলেশনশিপ দেখায় কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট মানে এই কারণেই এটা ঘটছে এরকম কিন্তু দেখায় না, কিংবা এটা কম্পেয়ার করে কিংবা এটা ডেসক্রাইবও করে যে কোনো একটা ঘটনা, কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট এটা বলতে পারে না। নো স্টাডি অফ চেঞ্জ ওভার টাইম, মানে এক্ষেত্রে কিন্তু যে সময়ের পরিপ্রেক্ষিতে যে কোনো ডেটা চেঞ্জ হয়ে যেতে পারে সেই ব্যাপারটা কিন্তু এখানে ধরা হয় না, যেহেতু একবারই ডেটা কালেক্ট করা হয়েছে সেটাই দেওয়া হচ্ছে। তারপরে কি পসিবিলিটি অফ বায়াস, এক্ষেত্রে কিন্তু বায়াস হয়, কারণ কেন বায়াস হচ্ছে, তার কারণ এক্ষেত্রে যে সমস্ত রেসপন্ডেন্টের থেকে আমরা ডেটাটা নিচ্ছি তারা হয়তো, ধরো আমি চাইছি যে ডিজিটাল লার্নিং একাডেমিক অ্যাচিভমেন্টের উপর একটা প্রভাব ফেলে। এবার দেখা যাচ্ছে এমন লোকেদের থেকে আমি ডেটা কালেক্ট করেছি যারা সবাই ডিজিটাল লার্নিং ব্যবহার করে, কিন্তু এমন লোকেদের থেকে আমরা নিই যাদের থেকে মানে যারা কোনোদিন ডিজিটাল লার্নিং এ মানে অন্তর্ভুক্তই নয়। তো সেক্ষেত্রে একটা বায়াস হয়ে গেল, আমরা হয়তো ভাবলাম যে এরকম মেলানো বসানো লোকের থেকে নিয়েছি, কিন্তু আমরা দেখলাম না যে আমাদের যা মানে রেজাল্টে যা কথা বলছে আদতে আসল পরিবেশে কিন্তু সেটা হচ্ছে না। তারপরে কি লিমিটেড ডেপথ, এক্ষেত্রে কিন্তু ডেপথ নেই কেন, আমরা বছরের পর বছর বা দীর্ঘমেয়াদী ভাবে কিন্তু ডেটাটা কালেক্ট করি না, উপর মানে কোনো একদিন গিয়ে ডেটা কালেক্ট করে নিয়ে এলাম তার বেসিসে রেজাল্ট করলাম, তার ফলে কি হচ্ছে কোনো একটা জিনিসের ডেপথটা কিন্তু হচ্ছে না। আর টেম্পোরারি পিকচার, এই যে একটু আগে বললাম যে টেম্পোরারি পিকচার কেন, এই মুহূর্তে যে ডেটাটা কালেক্ট করলাম পরের মুহূর্তে সেটা চেঞ্জও হয়ে যেতে পারে, সেই বিষয়টা কিন্তু এই ক্রস সেকশনাল রিসার্চে দেখা হয় না। তাহলে আজকে আমরা জানলাম যে ক্রস সেকশনাল রিসার্চ কাকে বলে, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, তার অবজেক্টিভস কি, তার স্টেপস গুলো কি, তার কতগুলো টাইপস এর হয় এই ক্রস সেকশনাল রিসার্চ, তার ইম্পর্টেন্স কি, তার মানে অ্যাডভান্টেজ গুলো কি এবং তার ডিসঅ্যাডভান্টেজ গুলোই বা কি।